আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা শুনছেন ভিলেন ক্যান বি লাভার। লিখেছেন মিথু বুড়ি। পর্ব সংখ্যা 23। চলুন আজকের পর্ব শুরু করি। রূপালী থালার মতো গোল চারটা অর্ধেক হয়ে চলে আছে নিঃসঙ্গ আকাশে। চারপাশ জুড়ে ছমছমে এক নিস্তব্ধতা। নিচে হাসপাতালের সামনে ফাঁকা রাস্তায় কয়েকটা কুকুরের কর্কশ গর্জন ভেসে আসছে। ওদের মধ্যে সম্ভবত কোনো ঝামেলা লেগেছে। কিছুক্ষণ পর পর একে অপরের দিকে তেড়ে আসছে, আবার থেমে যাচ্ছে। নিস্তব্ধ রাতটাকে এভাবে ফালি ফালি করছে ওদের তীব্র চিৎকার। রিচার্ড বসে আছে তার ব্ল্যাক রোলস রয়েলসের ভিতরে, চোখ হাসপাতালের ছাদে স্থির। ছাদের উপর ভেসে থাকা হেলিকপ্টারটা লম্বা পাখনার ঘূর্ণিতে বাতাস কাঁপাচ্ছে। ঠিক এই মুহূর্তেই সাদা কাপড়ে মোড়ানো একজনকে স্ট্রেচারে করে হেলিকপ্টারে তোলা হয়। তার ঠিক পরই হেলিকপ্টারে উঠল মাথায় সাদা ব্যান্ডেজ বাঁধা তাকবীর, তার পিছু পিছু রিয়ান। এক মুহূর্ত দেরি না করেই হেলিকপ্টারটা দূর আকাশে উড়াল দিল। রিচার্ডের মুখে জমানো ধোঁয়াগুলো মুক্ত আকাশের দিকে ছেড়ে দিল। ন্যাসোকে ইশারা করলো গাড়ি স্টার্ট দিতে। ন্যাসো ফুসফুস নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। তবে ছটফট লুকাস দমে থাকতে পারল না, ছটফটিয়ে উঠল। বস, এসব কি করছেন আপনি? ওই শালা মিনিস্টার তো ম্যামকে নিয়ে গেল। ম্যামের রিপোর্টগুলো এখন পর্যন্ত দেয়নি। এবার কিন্তু ম্যামকে হারালে সহজে পাবেন না বস। রিচার্ড একদম শান্ত, চোখে মুখে ক্ষোভের কোনো চিহ্নমাত্র নেই। এলিজাবেথের কাছ থেকে ফিরে আসার পর থেকে গাড়িতে বসে ধূমপানে মগ্ন ছিল। প্রতিটি টানে ছিল তার ধৈর্যের প্রতীক, আচরণে এক ধরনের স্থিরতা, যেন সে জানতো তাকবীরের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। তাকবীরের জ্ঞান ফিরতেই সে আর এক মুহূর্ত দেরি করেনি। দ্রুত সব ব্যবস্থা করে এলিজাবেথকে নিয়ে কোথাও চলে যায়। কেউ জানে না কোথায় নিয়ে গেছে তাকবীর এলিজাবেথকে। এক রহস্যে ঢেকে যায় এলিজাবেথের গন্তব্য। রিচার্ডের নীরবতা লুকাসকে আরও অস্থির করে তুলল। এবার খানিকটা চড়াসড়ে বলে উঠল, তাহলে কি ম্যাম শুধুই আপনার কিছুদিনের চাহিদা ছিল? এভাবে চোখের সামনে দূরে চলে যেতে দেখছেন আর আপনি এমন শান্ত? রিচার্ড এবার কিরমিরিয়ে উঠল, চোখে জ্বলে উঠল আগুন। হিংস্র বাঘের মতো গর্জে ওঠে চাপা হাসি হেসে এক একটি শব্দ দাঁতে চিবিয়ে চিবিয়ে বলল, আমি সেই মানুষ না যে স্মৃতি নিয়ে ঘুরে বেড়াবো, কিন্তু পাশে রাখার ক্ষমতাও নেই। আমি নদী, অশান্ত স্বার্থপর নদী, যা নিজের পথে বাধা পেলেই সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। আবার মুখ খুলল ন্যাসো, তাচ্ছিল্যের স্বরে চাপা গলায় বলে, স্মৃতি পুষে রাখতে না চাইলে সাথে রাখতে হয়, আর সাথে রাখার জন্য ভালোবাসা প্রয়োজন। আপনার মধ্যে কি আছে সেই ভালোবাসা? রিচার্ড সেই একই তেজি স্বরে বলল, তোমাদের মধ্যে যদি ভালোবাসা মানেই কথার স্রোতে ভেসে যাওয়া হয়, তবে আমি সেই স্রোত ভাঙতে রাজি। আমার কাছে ভালোবাসা প্রমাণিত হয় রক্তে, ঘামে আর নিঃশব্দ চিৎকারে। কথার নাটক আমি পছন্দ করি না। আমি ভালোবাসি সেই আগুন যা একশনে দাহ করে সমস্ত সংশয়। রিচার্ডের কড়া জবাবের গভীরতা বুঝতে পেরে এবার দুজনেই মিয়ে গেল। ন্যাসো শুষ্ক ঢুকের মাধ্যমে ঠোঁট ভিজিয়ে সরু গলায় বলল, কিন্তু এখন ম্যামকে তো আবার নিয়ে গেল, এবার মনে হয় না আর প্রকাশ্যে রাখবে। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। অধর কোণে হাসি তুলল, আমার থেকে দূরে নিলেও কিছুই করতে পারবে না, কারণ আগে থেকে সিল মেরে দিয়েছি। যে জায়গায় পা রাখতে যাবে সেখানে আমি অনেক আগেই প্রাচীর তুলে রেখেছি। রিচার্ডের কণ্ঠে বিজয়ের আভাস, একটি নিঃশব্দ যুদ্ধের শেষ শব্দ। আকস্মিক তিনজনে একসাথে অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের বিকট শব্দের হাসি বাড়ি খেতে থাকে বদ্ধ গাড়িতে। হঠাৎ ন্যাসো হাসি থামালো। দ্বিধা সংকোচ ফুটে উঠল ওর চড়া তামুকে। উসখুস করতে থাকলো। থমথমে গলায় বলল, বস, আমাদের মনে হয় আবার রিসোর্টে ব্যাক করা দরকার। রিচার্ড আইপ্যাডে কিছু করতে করতে গম্ভীর গলায় আওয়াজ তুলল, কেন, তারা কিসের? বাড়ি চলো।
ন্যাসোর পাশের সিটে অবস্থানরত লুকাস তুষ্ট হেসে রাশভারী আওয়াজে বলল, নারীকে বুঝলে নেয়ামত, না বুঝলে কেয়ামত, তাই না ন্যাসো? লুকাসকে চোখ রাঙালো ন্যাসো। অতঃপর ফ্রন্ট মিররে রিচার্ডের কুচকানো হৃদয়ে দৃষ্টি রেখে আমতা আমতা করে বলল, না বস, আসলে রাত একা ছিল রিসোর্টে, তা ওকে, আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে তোমরা রিসোর্টে ফিরে যাও, কাল ধীরস্থিরভাবে আসো। লুকাস চকিতে পিছন ফিরে বলল, আপনি আজই বেক করবেন বস? উত্তপ্ত গরম নিঃশ্বাস ফেলল রিচার্ড। আধারে ঢাকা আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ স্বরে বলল, এই শহরে আর থাকতে ইচ্ছে করছে না, বিষের মতো লাগছে। ন্যাসো তুষ্ট হেসে চট করে জিজ্ঞাসা করলো, কারণটা ম্যামের শূন্যতা নাকি ম্যামের আঘাত? রিচার্ড কোনো জবাব দিল না, কথার মোড় ঘুরিয়ে বলল, স্টপ দ্য কার। ন্যাসো চমকে উঠল। লুকাসও অবাক, ঢুক গিলল। আজ তো সে কোনো লাগাম ছাড়া কথা বলেনি, তবুও হঠাৎ এই নির্দেশ। রিচার্ড আবার বলল, আই সেড স্টপ দ্য কার ন্যাসো। আবার ভরকে গেল দুজনেই রিচার্ডের শক্ত ধমকে। বাধ্য হয়ে ন্যাসো গাড়ি থামালো। গাড়ি স্থির হবার সঙ্গে সঙ্গে রিচার্ড দ্রুত নামলো। সামনের দরজার কাছে গিয়ে খানিকটা ঝুঁকে আঙ্গুলে গার্ড দিয়ে শক্ত খটখট শব্দ তুলল মিররে। ন্যাসো বিস্মিত চোখে রিচার্ডের দিকে তাকালে রিচার্ড মাথা নেড়ে তাদের নামতে ইশারা করলো। ন্যাসো লুকাস দুজনেই কিছু না বুঝে একে অপরের দিকে চাওয়াচাই করে গাড়ি থেকে নেমে পড়ল। রিচার্ড কি করতে চাইছে তা এখনো ওদের অজানা, তবুও বসের আদেশ, অজ্ঞতা নামতেই হলো। ওরা নামতেই রিচার্ড হঠাৎ ঝড়ের মতো ড্রাইভিং সিটে গিয়ে বসলো। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ন্যাসো আর লুকাস। বুকের মধ্যে এক চাপা শীতল ভয়। রিচার্ডের মুখের অভিব্যক্তি স্পষ্ট আভাস দিচ্ছে যে সে তার ভিতরে জমে থাকা সব রাগ ব্যথা এবার স্টিয়ারিংয়ে ছাড়বে। ওরা ঠাই দাঁড়িয়ে রইল স্থবির হয়ে। কারোরই সাহস হয় না গাড়িতে ওঠার। রিচার্ডের ড্রাইভিং স্কিল সম্পর্কে দুজনেই পরিচিত, তবে রিচার্ডের কঠিন চোখে চাপলিশে বাধ্য হয়ে গাড়িতে উঠল। তবে সামনের সিটে বসার সাহস পেল না কেউ। পিছনের সিটে গিয়ে জায়গা নিল। সিট বেল্ট লাগিয়ে ফেলল তড়িঘড়ি। মুখে আতঙ্কের স্পষ্ট ছাপ। রিচার্ডের আর কোনো দিকে কোনো ধ্যান জ্ঞান নেই। সরাসরি পকেট থেকে ফোন বের করে ব্লুটুথে কানেক্ট করলো গাড়ির সাথে। সঙ্গে সঙ্গে গাড়ির ভিতর বেজে উঠল এক বিষণ্ণ সুর। সেই সুরে যা নিস্তব্ধতাকে আরো গভীর, আরো ভারী করে তুলল। মেয়া হে ভারো তু হায় করে মেচেনে লিখো মেচেন হো তো ফির বেচেনি কাবে খাতো तुझसे जरा सा हो जाए अभी ने लिखो तो सोचे मुझे फिर से ने लिखो तेरी नींद ओरे जब काफ लिखो तुझे कुछ कुछ हो मैं इश्क लिखो तुझे हो जाए। জমে থাকা শক্ত মাটি আলগা করে কর্কশ টায়ারের শব্দে ছাঁকনি দিয়ে ছুটে গেল গাড়িটা ঘূর্ণির মতো বেগে। শুরুতে এমন টানে ন্যাসো আর লুকাস সামলে উঠতে না পেরে একে অপরকে চেপে ধরল। কালো মার্সিডিসটা যেন এক রাক্ষস, যা রিচার্ডের ক্রোধকে নিজের ইঞ্জিনে ভর করে ছুটে চলেছে। শুরুতেই গাড়ি তার গতি বিপদসীমা অতিক্রম করে যায়। ঝড়ের বেগে বাতাসকে চিরে এগিয়ে চলেছে। বাইরে থেকে শোনা যাচ্ছে বাতাসের সাথে সংঘর্ষের ঝাপটা। আশেপাশের গাড়িগুলো যেন থেমে থাকা বস্তু। মুহূর্তে তাদের পেছন ফেলে যাচ্ছে রিচার্ড। তার হাতে স্টিয়ারিং অটল, দৃষ্টি অনড়। রাস্তার কেউই রিচার্ডের সামনে টিকতে পারছে না। কালো মার্সিডিসের গর্জনে রাত্রির নিস্তব্ধতা ভেঙে গেছে। সেই সাথে পিছনে লুকাস
আর ন্যাসোর মুখে জমে থাকা আতঙ্কের সুনামি, যা তারা গিলে ফেলার চেষ্টা করেও পারছে না। তবে স্টিয়ারিংয়ে রাখা হাতটা তবুও শক্ত, শক্ত হাতের মালিকের চিবুক। রিচার্ডের একমাত্র লক্ষ্য অজ্ঞাত কিন্তু অপ্রতিরোধ। আকস্মিক সামনে থেকে ঝড়ের মতো তেড়ে আসে এক মালবাহী লরি। লুকাস আর ন্যাসো চোখ বড় হয়ে গেল ভয়ে। শক্ত হৃদয়ের দুজনও আর চুপ থাকতে পারল না, পিছন থেকে চিৎকার করে উঠল। কিন্তু রিচার্ড নির্ভীক, স্টিয়ারিং চেপে ধরে স্পিডোমিটারের কাঁটা শীর্ষে রেখে গাড়ি ছুটিয়ে চলল। দুটো যান যেন একে অপরকে আক্রমণ করার জন্য ছুটে চলেছে। রিচার্ডের চোখে না আছে কোনো ভয়, না কোনো দোটানা। লরির হেডলাইটের লাল আলো চোখে এসে পড়তেই ন্যাসো আর লুকাস মৃত্যুর ভয়ে চোখ বন্ধ করে নিল। তাদের ভেতর ধ্বংসের প্রস্তুতি বাঁচতে শুরু করলো। কিন্তু রিচার্ড, তার চোখে এক শীতল স্থিরতা। এক মুহূর্তের জন্য স্পিড কমায়নি, না কোনো টার্ন নিয়েছে। ঠিক সংঘর্ষের 1 সেকেন্ড আগে অবিশ্বাস্য দক্ষতায় গাড়িটার তীব্র গতিতে একপাশে টার্ন করে লরির পাশ কাটিয়ে সামনে বেরিয়ে গেল। লরির হর্নের কর্কশ শব্দ যেন ভয়কে আরও গভীর করল। ন্যাসো আর লুকাসের বুকের ভেতর আরেক দফা ঝড় বইল। আতঙ্ক আর বিস্ময়ে তারা একে অপরের দিকে চাওয়াচুই করছে। নিশ্চয়ই মৃত্যু থেকে ফিরে এসেছে তারা। রিচার্ড তখনও নির্বিকার, তার গাড়ি আগের মতোই ছুটছে। ও রক্তশূন্য মুখে এত কেন পীড়া? আজ নিজেকে ক্ষতবিক্ষত করেও ওর যন্ত্রণার ভাগ আমি কেন নিতে পারছি না? আমার জীবন কেন এত অভিশপ্ত হলো? ন্যাসো আর লুকাস হতবাক। তারা এমন রিচার্ডকে কখনো দেখেনি। গ্যাংস্টারের মুখোশ ভেঙে রিচার্ডের চিৎকার উকড়ে আসছে দীর্ঘদিনের গুমোট। তার শক্ত হাত কাঁপছে, শরীর অস্থির, ভিতরে জমে থাকা ঝড় আজ থামার নাম নিচ্ছে না। স্টিয়ারিংয়ে হাত থেতলে ক্ষতবিক্ষত করার পর শান্ত হলো রিচার্ড। হাত থেকে উষ্ণ রক্ত টিপ টিপ করে গড়িয়ে পড়ছে। জুড়ে ঘন ঘন শ্বাস ফেলতে থাকে রিচার্ড। ন্যাসো আর লুকাস হতভম্ব, নিঃশব্দে তাকিয়ে আছে। কিছু বলার সাহস তাদের নেই। রিচার্ড ঠান্ডা মাথায় গাড়ির অটো মোডে দিল। সামনের ছোট ডিস্ক থেকে ওয়াইনের বোতল খুলে বের করে রক্তাক্ত হাতে বোতল ঢালতে থাকে। এবার আর অবাক হলো না দুজন। তারা এটার সাথে অভ্যস্ত। ফোঁস নিঃশ্বাস ফেলে রিচার্ড আবারও গাড়ি স্টার্ট দিল। আল্লাহর ওই বান্দে সুস্থ না হওয়া পর্যন্ত আমার সামনে কেউ তাকে আনবে না। রিচার্ডের কণ্ঠে কঠোরতা, তবে চোখে এক অদ্ভুত নরম ল্যাপটানো দৃষ্টির আভাস। মিটিমিটি হাসল লুকাস আর ন্যাসো। লুকাস কুটিল স্বরে বলল, আমাদের কি সে সাধ্য আছে? আর আমরা তো জানিই না ম্যাম কোথায় আছে। উত্তর দিল না রিচার্ড। এবার ধীরস্থিরতায় গাড়ি চালাতে শুরু করলো। হঠাৎ ন্যাসোর উদ্দেশ্যে বলে, তোমরা ফিরে প্রয়োজনে সব কিছু গুছিয়ে নিও। ন্যাসো অবাক হয়ে প্রশ্ন করলো, আমরা কি কোথাও যাচ্ছি বস? রিচার্ড গভীর শ্বাস ফেলল। আমার রানীর কাছে এই বাগানবাড়ি অভিশপ্ত, যদিও এর জন্য আমি দায়ী। তবুও আমরা শীঘ্রই নতুন ম্যানশনে উঠছি। লুকাসের চোখ বিস্ফোরিত হলো, বলে উঠল, বাংলাদেশে ম্যানশন আসবে কোথা থেকে? রিচার্ড নির্লিপ্তভাবে উত্তর দিল, বানালেই আসবে। ন্যাসো হতবাক, মানে আপনি কি? বাক্য শেষ করার আগেই রিচার্ডের ঠান্ডা গলায় বলল, লুকাস কৌতূহল নিয়ে বলল, কবে? রিচার্ডের গলায় অনুশোচনার চাপা সুর ভেসে এলো। সেদিন থেকে নতুন ম্যানশনের কাজ শুরু হয়েছিল, যেদিন আমার স্ত্রী হাতের শিরা কেটেছিল এই অভিশপ্ত রাজ্য থেকে মুক্তি পাওয়ার জন্য। ন্যাসো ভ্রুকুচকে সরু গলায় বলল, এটা কি রিয়েল? রিচার্ড কাঠিন্য মেশানো এক তপ্ত হাসি দিল, দ্যাটস ফাকিং রিয়েল। ন্যাসো কিছুক্ষণ চুপ থেকে চাপা কণ্ঠে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন ম্যাম আপনার টাইপ না, বেশি আবেগে। তাহলে এখন কি সব বদলে গেল? রিচার্ড ফোঁস নিঃশ্বাস ফেলল, একটা ক্লান্ত হাসি দিয়ে বলল, ফেসে গেছি আমি, শালি ধান্দাবাজ।
চারপাশে ফজরের আজানের মৃদু ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আলো একটু একটু করে ভুবনকে জাগিয়ে তুলছে। প্রকৃতি নতুন দিনের জন্য প্রস্তুত। পাখির কিচিরমিচির শব্দ যেন সে ঘুম ভাঙার প্রতীক। ঘন বাঁশঝাড়ের আড়ালে স্থাপিত একটি পুরনো কবরের সামনে দাঁড়িয়ে আছে গ্যাংস্টার বস রিচার্ড কায়নাত। তার চোখে কোনো রাগ নেই, নেই ক্ষমতার অহংকার। এই স্থান তাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে সে ছিল রেদওয়ান, একটি নাম যা বদ্ধ কবরে শুয়ে থাকা মানুষটির অনেক শখ করে দিয়েছিল। আজ মানুষের সাথে সাথে নামটাও হারিয়ে গিয়েছে অমুক সময় চক্রে। যেমন কথা তেমন কাজ। রিচার্ড রাতেই ঢাকায় ফিরে আসে। লুকাসও তার সাথে ফিরেছে, তবে এই বিশেষ সময়ে লুকাসকে এখানে আনেনি রিচার্ড, কারণ এটা তার জীবনের সবচেয়ে একান্ত ও ব্যক্তিগত মুহূর্ত। এটি একমাত্র কারণ ছিল রিচার্ডের বছরে একবার দেশে আসার। প্রতি বছর একবার রিচার্ড ফিরে আসতো এখানে তার বাবার কবর জিয়ারত করতে। সেই কবর যেখানে তার পুরনো পরিচয়ের শিকড় রয়ে গেছে। কবরের সামনে দাঁড়িয়ে থাকা শক্ত মানুষটা হঠাৎ করে ভেঙে পড়ে। বিধ্বস্ত চেহারায় হাঁটু গেড়ে বসে পড়ল। মাটি স্পর্শ করলো তার কাঁপতে থাকা হাত জোড়া। কাপা কণ্ঠে নিঃশব্দে কিছু বলার চেষ্টা করলো, তবে শব্দ যেন আটকে থাকে বুকের ভেতর। বাবা, তোমাকেও কখনো ক্ষমা করব না আমি। কে তুমি? কেন এত সৎ হতে গিয়েছিলে? তোমার সেই অভিশপ্ত সততা আমাদের পরিবারকে ধ্বংস করে দিল। আমি ঘৃণা করি তোমাকে, ঘৃণা করি তোমার সততাকে, আর তীব্র ঘৃণা জানাই এই পৃথিবীর প্রতিটি সৎ মানুষকে, যারা আদর্শের নামে বাঁচতে শেখায় কিন্তু অন্যদের কষ্টে ডুবিয়ে দেয়। রিচার্ড কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, চোখে এক অদ্ভুত আগুন জ্বলে। আকস্মিক গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, তোমার সততা আমাকে একটা নরখাদকে পরিণত করেছে বাবা। ঘৃণা করি আমি আপনাকে। শুনেছেন মিস্টার রোমান? ঘৃণা করি আমি আপনাকে, ঘৃণা। রিচার্ড থেমে গেল, ক্রোধে ফেটে পড়ে হাঁপাচ্ছে। কিন্তু সেই থমকে যাওয়া মুহূর্তে তার মস্তিষ্ক অন্ধকারে ডুবে গেল। ফিরে গেল সেই চিরাচরিত পৈশাচিক আত্মায়। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড, ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। কুত্তা দিয়ে খাওয়াবো সবগুলোকে, না হলে আমার নামও রিত না। এবার রিচার্ড কবরের পাশের মাটিগুলো আওলা ঝাওলা করতে করতে একা একাই বকবক করতে থাকলো উন্মাদের মতো অনবরত। এই বাপ, এই তোর সততা আমাকে কেন জানোয়ারে পরিণত করলো? আমি তো চেয়েছিলাম অনেক বড় ডাক্তার হতে, মানুষের রক্তে হাত নাড়াতে না, রক্তপাত থামাতে চেয়েছিলাম। আমি তো এমন সকাল চাইনি যেখানে মৃত্যু দিয়ে দিনের শুরু। তোরা আমাকে এতিম করে কেন চলে গেলি? আঁকলে রাখতে না পারলে জন্ম দিয়েছিলি কেন? তোরা হারামি, তোরা পাষাণ। এই পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ হলো আমার বাবা মা। আমি খারাপ হতে চাইনি, বিশ্বাস করো বাবা, আমি কখনোই চাইনি এমন হতে। পরিস্থিতি, জীবনের সেই অন্ধকার মুহূর্তগুলো আমাকে এমন পরিণতির দিকে ঠেলে দিয়েছে। মানুষের রক্ত আমার হাতের চামড়ার সাথে একাকার হয়ে গেছে। এখন আমি আর রক্ত না ঝরিয়ে থাকতে পারি না। আমার ভিতর ছটফট করে। আমি চাই এই ঘৃণা থেকে মুক্তি পেতে, কিন্তু আমার যন্ত্রণা আমাকে তার দিকে ঠেলে দেয়। আমার ভিতরের অমানুষটা জেগে উঠলে আমি আর নিজের মধ্যে থাকি না, রক্তের সাথে উন্মাদ হয়ে যাই আমি একটু আদর মাখা হাতের ছোঁয়া চাই বাবা। ফিরে আসো না, শুধু সেই স্পর্শটা যেন ফিরে আসে। এই সমাজ আমাকে ভালো হতে দিল না। আমি ঘৃণা করি আমার রক্তকে। হ্যাঁ, আমি অমানুষ, জানোয়ার, কারণ আমি এতিম। আমার ব্যথায় ব্যথিত হওয়ার কেউ ছিল না। আমার কষ্টগুলো কাউকে কখনো স্পর্শ করেনি, কারণ আমি এতিম। এই দুনিয়ায় এতিমের কেউ নেই। এতিম মানে চূড়ান্ত কষ্টের সাগর। আরে স্বার্থপর বাপ, তুই যে এত ভালো ছিলি, তাও তো তোর কবরের পাশে বসে ছটফট করার জন্য শুধু এই অমানুষ আমিটা আছি। আমার তো তাও নেই, তিন কুলে কেউ নেই আমার কবরের পাশে বসে কে কাঁদবে? আমি তো এমনিতেই পাপের সাগরে ভেসে আছি। কে আমার আত্মার শান্তির কামনা করবে? আমি তো এই দুনিয়ায়ও জ্বলছি, ওই দুনিয়ায়ও জ্বলবো। তোরা আমাকে
এতটা একলা, এতটা দুর্ভাগ্য করে কেন চলে গেলি? রিচার্ডের চিৎকারে বার্সারের পাতা থরথর করে কেঁপে উঠল। রিচ, এই নামটা শুধু ফাদারের দেওয়া ছিল না। রিচার্ডের বাবা মিস্টার রিয়ান তার ছেলেকে ভালোবেসে রিদ বলে ডাকত, তাই এ নামের প্রতি রিচার্ডের তীব্র ঘৃণা। এজন্যই বারংবার বারণ করত ফাদারকে এই নামে ডাকার জন্য। আকস্মিক রিচার্ড পকেট হাতড়ে ফোন বের করলো। ঠান্ডা চোখে তাকিয়ে সরাসরি তালিকা থেকে তাকবীরের নাম্বার খুঁজে বের করলো। কোনো দ্বিধা ছাড়াই কল দিল। কয়েক মুহূর্তের মধ্যে কল রিসিভ হলো। ওপাশ থেকে কোনো শব্দ শোনা যাওয়ার আগেই রিচার্ড পৈশাচিক সাইকো মস্তিষ্ক সক্রিয় হলো। হিংস্র গলায় বিড়বিড় করে বলল, আমার হাতের শিকার ছিনিয়ে নেওয়ার দুঃসাহস করেছিস, তার জন্য তোকে মরতে হবে। তাছাড়া তোর সাথে আর কোনো শত্রুতাই ছিল না, কিন্তু এখন শত্রুতার তালিকা অনেক লম্বা হয়েছে। তোকে মরতেই হবে, তুই বাঁচবি না শুয়োরের বাচ্চা। তাকবীর কিছু বলার সুযোগই দিল না রিচার্ডকে। হঠাৎ গর্জে উঠল, যেন ক্রোধে পাগল হয়ে গেছে। ভাগ্যিস ওই মহিলাটা মারা গিয়েছে, না হলে এই পৃথিবীতে সবচেয়ে নৃশংস মৃত্যু তারই হতো। খুদার কসম, তার লাশের প্রতিটা টুকরো আমি নিজ হাতে পিস পিস করতাম, আর সেই টুকরোগুলো নিয়ে উৎসর্গ করতাম আমার বাবার কবরের পাশে। প্রতিশোধে শুদ্ধতম উপহার হতো ওটা। যেভাবে ফোন করেছিল ঠিক সেইভাবেই কল কেটে দিল রিচার্ড। রাগ যেন শরীর থেকে ফনা তুলে উঠেছে। কঠোর মুখভঙ্গি নিয়ে উঠে দাঁড়ালো, তারপর হনহনিয়ে হেঁটে গেল গাড়ির দিকে। একবারের জন্য কবরের দিকে ফিরে তাকালো না। সেই কবর যা তার অতীতের ছায়া হয়ে রয়ে গেল পেছনে। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। আলো ছায়া নামক পুরাতন অনাথ আশ্রমের সামনে দাঁড়িয়ে আছে এরিক এবং তার টিম। তাদের পরনে সোয়েট ইউনিফর্ম, চোখে কালো সানগ্লাস আর গাম্ভীর্যপূর্ণ এক অবয়ব। এরিক চোখ থেকে কালো চশমাটা সরিয়ে দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নিচ্ছে আশ্রমটিকে। যদিও এটি পুরাতন, তবুও 3 তলা বিশিষ্ট বাড়িটি যেন এক অপরূপ সৌন্দর্য ধারণ করে। সাদা রঙে আঁকা পুরনো রাজবাড়ির মতো দেখতে। সারা বাড়িতে একটি রহস্যময় পরিবেশ ছড়িয়ে রয়েছে। ছায়া ছিল তাকবীরের মায়ের নাম। ছোট থেকে মা ছিল তার জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা, যার ভালোবাসায় বেড়ে উঠেছিল সে। মা ছাড়া পৃথিবী তাকবীরের কাছে শুনশান ছিল। যখন তাকবীর শুনেছিল যে তার একটি বোন হবে, তখন থেকে ভেবেছিল বোনের নাম রাখবে আলো, যাতে মায়ের নাম ছায়ার সাথে মিলিয়ে এক সুন্দর নাম তৈরি হয়। সেই প্রতিশ্রুতি পূর্ণ করতেই তাকবীর এই অনাথ আশ্রমের নাম রেখেছে আলো ছায়া, যেন তার মায়ের স্মৃতিগুলো আলো জ্বলে থাকে, আর সেই আলো আশ্রয় দেয় সকল নিরাশ্রয় শিশুর জীবনকে। আসমান কান থেকে ফোন নামিয়ে দূর ব্যস্ত পায়ে আস্তে আস্তে বলল, সরি স্যার, উপর থেকে সার্চ ওয়ারেন্ট দেয়নি। এরিক গম্ভীর গলায় প্রশ্ন করল, কেন? আসমান ঠাসা গলায় উত্তর দিল, মিনিস্টার তাকবীর দেওয়ান এই অনাথ আশ্রমটা বহু বছর ধরে চালাচ্ছে। সাফল্য আর মানবিক গুণাগুণের কারণে আশ্রমটা এখন সরকারি খাতে রয়েছে। আর মিনিস্টারের হিস্ট্রি এতটাই স্বচ্ছ যে সন্দেহের বশে তার আশ্রমের সার্চ ওয়ারেন্ট দেয়নি, এবং আমাদের ভিতরে ঢোকার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি। এরিকের চোয়াল শক্ত হয়ে গেল, চোখে গভীর চিন্তিত স্বরে বলল, ভুল না হলে র্যাকেটিংটা এখান থেকেই হচ্ছে। সবকিছু আমাদের নিজ হাতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে, শুধু আশ্রমটা বাদে। পাশ থেকে তাকুয়া যুক্তি দিল, ইয়েস স্যার, আপনি ঠিক বলেছেন। সম্ভবত নয়, এটা 100% যে র্যাকেটিংটা এখান থেকেই চলছে।
গত 12 বছর এই আশ্রম থেকে 400-রও বেশি বাচ্চা মারা গিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে ছোটোখাটো রোগ। এটা কি অস্বাভাবিক নয়? আর আরও খুঁটিয়ে দেখা গেছে শহরের বিভিন্ন বস্তি রাস্তাঘাট থেকে যখনই বাচ্চা বা পাগল গায়েব হয়েছে আশেপাশের সময়ের মধ্যেই আশ্রমের বাচ্চাগুলো মারা যেত। আর সব থেকে দেখার বিষয় হলো সাধারণ একটা আশ্রমে এত কড়া হাই সিকিউরিটি প্লাস এত গার্ড, তাও আবার বাইরের দেশ থেকে ভাড়া করে আনা গার্ড। তাকর কথা শেষ করে হাতে থাকা ল্যাপটপটা এরিকের দিকে এগিয়ে দিল। সেখানে লাস্ট 10 বছরের মিসিং হওয়া সকল বাচ্চাদের ডিটেলস ছিল। এরিক রহস্যময় হাসি দিল, পরপর তাকর দিকে তাকিয়ে খুশমেজাজে বলল, এজন্যে তোমাকে আমি আইটেম বোম বলি তাকুয়া। রিয়েলি ইউ আর আ জিনিয়াস। হালকা হাসলো তাকুয়া। হঠাৎ এরিকের নজর চলে গেল একটা ছোট্ট বাচ্চার দিকে। বাচ্চাটা সম্ভবত এই আশ্রমেরই, হয়তো বাইরে কোথাও গিয়েছিল। এরিকের মাথায় বুদ্ধি খেলা করে। এরিক তাকালো ভিক্টরের দিকে, ঠোঁট বাঁকিয়ে হাসলো এবং ইশারা করলো। ভিক্টর মাথা নাড়িয়ে বাচ্চাটার কাছে চলে গেল। ভিক্টর বাচ্চাদের সাথে খুব ভালো মিশতে পারে, যেমন ভাবা তেমনই কাজ। ভিক্টর অল্প সময়ের মধ্যে বাচ্চাটার সাথে মিশে গেল। কৌশলে বাচ্চাটার কাপড়ের সাথে একটা ছোট খেলনা গাড়ি ঝুলিয়ে দিল। বাচ্চাটা কিছুই বুঝলো না। ভিক্টরের সাথে হেসে দুলে কথা বলে দৌড়ে ভিতরে চলে গেল। ভিক্টর কাজ শেষ করে এসে দাঁড়ালো এরিকের সামনে। 5 জন একসাথে এক দৃষ্টিতে তাকালো আশ্রমের দিকে। হঠাৎ করে অট্টহাসিতে মেতে উঠল সকলে। এরিক হাসি থামিয়ে রহস্যময় ভঙ্গিমা বলল, লেটস গো গাইস, আমাদের কাজ শেষ। এখন যা করার আমরা অফিসে বসে করতে পারবো। থেমে, অফিসার প্রেম কোথায়? আরন বলল, উনি ইমার্জেন্সি কাজে কোথাও বেরিয়েছে। লারা বেবি, প্লিজ কাম ব্যাক ইতালি। হ্যালো লারা, শুনতে পাচ্ছ? আমি জানি তুমি ইচ্ছে করে কথা বলছো না। স্পিক আপ মাই প্রিন্সেস। লারা আমার ধৈর্যের পরীক্ষা নিবে না। আমাকে বাধ্য করো না ড্রাগন গ্রুপের পতন ঘটানোর জন্য। লারা এবার ক্রোধে ফোনটা সামনে ছিলে ছুঁড়ে ফেলে দিল। এলোমেলো চুলগুলো হাত দিয়ে টেনে আরও এলোমেলো করলো। তার পরনে এখনও সেই ব্রাইডাল ক্রাউন, যা 2 দিন আগে পরেছিল পার্টিতে। পরিবর্তন করেনি কিছুই। চোখে মুখে ধ্বংসস্তূপের মতো ক্লান্তি আর ভাঙনের ছাপ। সেই ঝলমনে পাটির লারা যেন কোথায় হারিয়ে গেছে। 2 দিন ধরে ঘরবন্দি, না খাওয়া না নাওয়া, এরকম মৃত্যুর মতো নিস্তব্ধতা, একরকম মৃত্যুর মতো নিস্তব্ধতা। আজ অবশেষে রুম ছেড়েছে লারা, তবু তার অবস্থা কিছুটা বদলায়নি। রাস্তার পাশে ছোট্ট একটা ঝিলের ধারে বসে আছে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দূরে। হঠাৎ কাঁধে শক্ত এক হাতের স্পর্শ। লারা বিদ্যুতের মতো কেঁপে উঠে চোখেতে পেছন ঘুরে তাকালো। লারা প্রেমের দিকে একবার তাকিয়েও দেখল না, আবার শূন্য দৃষ্টিতে ঝিলের জলে চোখ রেখে বসে রইল। প্রেম একটু বিরক্ত হয়ে লারার পাশে গিয়ে বসলো। পায়ের জুতো খুলে দুপাশের সামনে ছড়িয়ে দিল। ক্লান্ত না হেরে গেছো? কোনো সাড়া দিল না লারা। নিস্তব্ধতার দেওয়াল যেন আরো মোটা হয়ে উঠল। প্রেম আবার বলল, কিছু খাবে? আবার বাঁধ ভাঙলো। গভীর দম নেওয়ার পর ভাঙা স্বরে উঠে এলো কথাগুলো। অন্য মেয়েদের মতো হুড়হুড় করে কাঁদতে পারি না বলে কি আমার কষ্ট হয় না? এত অপমান, এত তাচ্ছিল্য, নোংরা কথা। ভালোবাসি বলেই তো মেনে নেই। কিন্তু লারা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। মাথা হালকা ঘুরিয়ে নীল আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর ধীরে ধীরে বলল, ভালোবাসলে কষ্ট পাওয়ার মতো সহ্য ক্ষমতা নিয়েই ভালোবাসতে হয়। লারা নাক টানতে টানতে বলল, ভালোবাসা এত কষ্ট কেন? প্রেম হালকা মুচকি এসে পকেট থেকে রুমাল বের করে লারার দিকে বাড়িয়ে দিল। মাটির বুকেও প্রেম আছে, যদি জাগিয়ে তুলতে পারো। সেই প্রেম যেদিন তোমার কষ্ট বুঝবে সেদিন থেকে শুরু হবে তোমার সুখের দিন। হঠাৎ লারা উৎসুক হয়ে প্রেমের দিকে ঘুরে তাকালো। সত্যি? প্রেম মাথা নাড়ালো উপর নিচ। লারা নিজের চোখের পানি মুছল রুমাল নিয়ে।
শান্ত হলো। একসময় প্রেম আকস্মিকভাবে বলল, বন্ধু হবে? লারা ভ্রু উঁচিয়ে গম্ভীর গলায় বলল, ইউ নো আই লাভ হিম। প্রেম হেসে বলল, তাতে কি? তুমি না হয় তোমার ভালোবাসার পিছনে ছুটলে, আর আমি আমার ভালোবাসার। বন্ধুত্ব থাকুক আমাদের মাঝখানে। লারা চোখ ছোটো করে তাকালো। আবার ফ্লার্ট করছো? ভাবছি দক্ষিণ কোরিয়া চলে যাব, সেখানেই নিজেকে বন্দি করে ফেলবো। কেন? বাংলাদেশে সত্যি কথার কোনো দাম নেই, বলল প্রেম এক গভীর দীর্ঘশ্বাস ফেলে। লারা নাক কুঁচকে সরাসরি বলল, টপিকে আসি, এখানে কি করছেন? প্রেম নির্বাক ভঙ্গিতে মিথ্যে বলল, একটা কেসের জন্য এসেছিলাম। তো এখানে কেন? আসামির খুঁজে যান, আমার কাছে কি? প্রেম হুট করে কথার মোড় ঘুরিয়ে বলল, আই লাভ লারা। থমকে গেল লারা। এক মুহূর্ত নীরব থেকে পরপর প্রেমের দিক কানে চাটি বসিয়ে উঠে সামনে যেতে যেতে বলল, আই ফাক ইউ। প্রেমও উঠে পড়ল। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, ওয়েট 2 মিনিট। লারা দাঁড়িয়ে গেল, বিস্মিত স্বরে পিছন ফিরে বলল, কেন? 2 মিনিট লারা জান্স, এখনই রুম বুক করছি। শালা। প্রেম দাঁত কেলিয়ে হাসল, পরপর বিটলামি ভরে গাইতে শুরু করলো, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। লারা বিরক্ত মুখে বলল, তোর সাথে গল্প না, তোকে নিয়ে সাইকোপ্যাথ জনরায় উপন্যাস লিখব আমি। এক মুহূর্ত থমকালো প্রেম, কিন্তু পরক্ষণে আবার সেই হাস্যোজ্জ্বল রূপে ফিরে বলল, সেখানে যদি তুমি নায়িকা হও, তবে আমি নির্দ্বিধায় উপন্যাসের সবচেয়ে ঘৃণিত চরিত্র হতে রাজি। লারা আবার হাঁটতে শুরু করলো, সামনে থেকে গলা উঁচিয়ে বলল, পাবলিকের টাকা এত সস্তা হয়নি যে তোকে কিনে পড়বে। আর লারা লস প্রজেক্টে হাত লাগায় না। তবে যে পথে পা বাড়াচ্ছ, সেখানে তো হার ছাড়া জিত নেই। আবার থমকে গেল লারা, মুহূর্তের জন্য নিস্তব্ধ। লারা পিছন ফিরে প্রেমের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই অসাবধানতায় এক বয়স্ক মহিলার সাথে ধাক্কা খেলো। লারা সরি বলার জন্য মুখ খুলতেই মহিলাটা ক্ষিপ্ত স্বরে চেঁচিয়ে উঠল, এই ছেমলি, দেখে চলতে পারিস না? দিনে দুপুরে রাস্তায় নষ্টামি করে শুরু করে দিয়েছিস। লারা চোয়াল শক্ত হয়ে গেল, সরি বলার ইচ্ছেটা মুহূর্তে উবে গেল। মহিলার সামনে গিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এই মহিলা, ব্যবহার ভালো না হলে সম্মানের আশা করিস না একদমই। মহিলাটি আরও তেড়ে আসতে গেল লারার দিকে, কিন্তু তার আগেই প্রেম পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে এসে দুজনের মাঝে দাঁড়ালো। লারার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, উফ লারা জান্স, কুল। অতঃপর মহিলার দিকে ঘুরে প্রফেশনাল ভঙ্গিতে বলল, একজন মেয়েকে হেনস্থা করার জন্য কত ধারা এবং কততম অপরাধের শাস্তি হতে পারে তা জানেন? মহিলা শুকনো ঢোক গিলল, তবুও ধাঁচ ধরে বলল, আপনি কে? প্রেম জ্যাকেটের ভেতর থেকে আইডি কার্ড বের করে দেখিয়ে বলল, হিয়ার ইজ মাই আইডি কার্ড। মহিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর কোনো কথা না বলে চুপচাপ স্থান ত্যাগ করলো। লারা ঠোঁট কামড়ে বাঁকা হাসলো। প্রেমও হাসি ধরে রেখে আবার লারার দিকে ফিরে তাকালো। হঠাৎ লারার নজরে পড়লো প্রেমের হাসি। এই অফিসার, হাসি দে তো আবার। প্রেম জিভ কেটে দুপাশে মাথা নাড়িয়ে বলল, এসব কি ধরনের বিহেভিয়ার জান্স? তুমি করে বলো, শুধু হাসি কেন, তুমি বললে আমি আমার মেন পয়েন্টও কেটে দিয়ে দিব তোমায়। লারা চোখ ঘুরিয়ে বলল, চুপ, যা বলছে তা কর। বাচ্চা বাচ্চা ভঙ্গিতে প্রেম হাসতে শুরু করলো, হা হা হু হু হি হি। ওয়াও ডিম্পল। প্রেম গর্বের সহিত ঠোঁট উঁচিয়ে বলল, কিউট না? লারা নাক ছিটকিয়ে বলল, একদম সেটা ভাঙ্গা। এই বলে হনহনিয়ে সামনে এগিয়ে যেতে থাকলো লারা। প্রেম পেছনে দাঁড়িয়ে থেকে মাথা চুলকাতে লাগলো। প্রেম এবার পিছু নিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। তারা খানিকটা অবাক হলো, পিছন ফিরে দেখলো না, হেলে দুলে সামনে এগোতে থাকলো। হঠাৎ তার সামনে প্রচন্ড জোরে একটা বাইক এসে থামলো। লারা সামান্য চমকে উঠল, মুখে ভয় প্রকাশ পেল না। প্রেম হেলমেটের গ্লাস তুলে আরেকটা হেলমেট লারার দিকে এগিয়ে দিল। লারা ভুক উচকালো,
প্রেম ইশারায় তাকে বাইকে উঠতে বলল, তবে লারা উঠল না, উল্টো ঘাড় নাড়িয়ে প্রেমকে নামার ইঙ্গিত করলো। প্রেম অবাক হয়ে ঠোঁট কামড়ে হেসে বাইক থেকে নেমে পড়ল। লারা একটানে নিজের গ্রাউন্ডের নিচের অংশ ছিঁড়ে ছোট্ট করে, তারপর মাথার হেলমেট চাপিয়ে চট করে গিয়ে বসে পড়ল বাইকের সিটে। প্রেম একটু হতবাক, তবে চুপচাপ পিছনে গিয়ে বসতেই বাইক হাওয়ায় ঝাপসায় তুলে ছুটে চলল। প্রেম লারার রাইডিং স্কিল দেখে হতভম্ব হয়ে গেল, কিন্তু পর মুহূর্তে ঠোঁটে হাসি ফুটে উঠল, গলা ছেড়ে গান ধরল। ফিরে এলে তবু সংশয়ে মন, আবারও যদি হারাও ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে, দস্যু হয়ে তারা ভাঙবে যে পাহারা, জাগাবে তোমায় রাতে, বলো না বলো শুনতে কি চাও, বলো না বলো শুনতে কি পাও, বলো না বলো আজকে আমায়। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। ধরিত্রীতে তখন আধারের চাদর সম্পূর্ণভাবে টেনে দেওয়া হয়েছে। চারিদিকে শুনশান নীরবতা। আজিমপুরে পুরনো কবরস্থানের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তাকবীর। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে গভীর শ্বাস ফেলে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলো। অতঃপর বুকের উপর একবার ফু দিয়ে ব্যস্ত পায়ে কবরস্থানের ভেতর প্রবেশ করলো। গিয়ে থামলো দুটি আড়াআড়ি কবরের সামনে, একটি বড় আর একটি ছোট। চোখ মেলে তাকালো তাকবীর, কিন্তু মুখে কোনো শব্দ নেই। পেছনে ছায়ার মতো নীরবে দাঁড়িয়ে আছে রিয়ান। নিজেকে আজ শক্ত ধাঁচে বেঁধে রাখবে বলেও পারল না তাকবীর। শরীর ছেড়ে দিল কবরের উপর। এক মুহূর্তের জন্য পুরো দেহ মাটির সঙ্গে গাঁথা হয়ে গেল। বড় কবরটিকে জড়িয়ে ধরল। স্বরে নেমে এলো একদম খাদে। কণ্ঠ বুঝে এলো কান্নায়। ফেসফেসে আওয়াজে ডাকলো, মামুনি। ওপাশ থেকে কোনো জবাব আসে না। তাকবীর আবারও নিস্তেজ স্বরে ডাকলো, ও মামুনি, কথা বলো না, তোমার বীর ভালো নেই। নৈশব্দ কাটছে মুহূর্তের পর মুহূর্ত। তাকবীর বাচ্চাদের মতো অনবরত ডাকতে থাকে, ও মামুনি, মামুনি গো। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল শুকনো ঝুরঝুরে মাটিতে। তাকবীর থেমে থেমে বলতে থাকলো, যদি নারীর টানে আমাকে বেঁধে রাখতে নাই পারো, তবে কেন জন্ম দিয়েছিলে? কেন এই স্বার্থপর পৃথিবীতে ফেলে শান্তিতে ঘুমিয়ে আছো তুমি? আমার বোনের মতো আমার জীবনটাও কেন সঙ্গে করে নিয়ে গেলে না? জানো মামুনি, এই দুনিয়ার নিষ্ঠুরতা আমাকে ধ্বংস করে ফেলেছে, আমাকে শেষ করে দিচ্ছে। আমি তো এমনটা চাইনি। এই দুনিয়ার নিষ্ঠুরতার আমাকে এমন বানিয়ে দিয়েছে। এখন দুনিয়ার এই নিকৃষ্টতায় আমাকে শেষ করে ফেলবে। আমি আর কটা দিন বাঁচতে চাই মামুনি। আমাকে তোমরা এত তাড়াতাড়ি তোমাদের কাছে টেনে নিও না। কান্নার শব্দ বেজে উঠতে থাকলো তাকবীরের গলায়। নীরব রিয়ানের চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। সমুদ্রের নীরব বহমানতা থেকে কোনো এক দুঃখিনী ঢেউ তাকেও ছেড়ে গেছে। তাকবীর নিজের হুঁশ জ্ঞান হারিয়ে ফেলল। অসহায় গলায় কাঁপতে কাঁপতে আওড়াতে থাকলো, মামুনি গো, মেয়েটা বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে। আমি বাঁচবো না মামুনি, প্লিজ আমাকে এত তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে যেও না। ওকে আমি চাই। আচমকা তাকবীরের মুখে উঠে এলো অশ্রুপ্লাবিত এক স্বীকারোক্তি। আমি আমার এলোকেশিকে অনেক ভালোবাসি মামুনি, ঠিক তোমাদের মতো। এই দুনিয়ার সব কিছু যদি মিথ্যে হয়ে যায়, তবে তাকবীরের ভালোবাসা মিথ্যে হবে না মামুনি। কেন কেউ আমাকে ভালোবাসে না? তাকবীর কবরের উপর হাত বোলাতে বোলাতে আকাশের দিকে একে একে তাকিয়ে বলল, ভাগ্য আমার বেলায় কেন এত নিষ্ঠুর?
তাকবীর হঠাৎ উঠে বসলো, চোখে এক অজানা গ্লানি আর অভিমান। দুটি কবরের দিকে তাকিয়ে হতাশায় ভরা গলায় বলতে থাকলো, তোমরা আমার সাথে খেলা করছো তাই না? মা মেয়ে ইচ্ছে করে এমন করছো। যতই কিছু করো না কেন, এত তাড়াতাড়ি আমি আমার এলোকেশিকে ফেলে যাচ্ছি না। আমি ওর দায়িত্ব নিয়েছি সারা জীবনের জন্য। থামলো। আবার কোনো অদৃশ্য শক্তি তাকবীরের মধ্যে চিৎকার জাগিয়ে দিল। মুহূর্তে গলা ছেড়ে চিৎকার করে উঠল, আমাকে তোমাদের কাছে টেনে নিও না মামুনি। আমি ওকে ভালো রাখতে চাই, ওর ভালোবাসা পেতে চাই। ওর চোখে যে নিজের ধ্বংস দেখেছি আমি। আমাকে বাঁচতে দাও তোমরা। আবার অবশ তাকবীর তার অভিমানী অভিযোগগুলো জানাতে থাকলো, জানো মামুনি, ওর চোখে না কখনো আমার জন্য কোনো টান দেখিনি। তবু আমার ওকেই ভালো লাগে। মনটা শুধু পাগলের মতো তারই চায়। তাকবীর এবার উঠে গিয়ে বসলো ছোট্ট কবরটার পাশে। আলতো হাতে মাটি ছুঁয়ে চোখের কোণে থেকে ঝরঝর করে জল ফেলে মুচকি এসে বলল, জীবনটা তেমন না হলেও পারতো বোন। ভাইয়ের প্রতি কি এতই রাগ ছিল যে একবার দেখাও করে গেলি না? তুই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিস সেই কবে, কিন্তু তুই না থাকলেও ভাইয়ের কাছে আছিস সব সময়। একটু থেমে গিয়ে এক গভীর শ্বাস নিয়ে আবার বলল, জানিস বোন, তোর জন্য না পরীর মতো একটা ভাবি খুঁজে বের করেছি। একদম তুলোর মতো নরম। আমার ধরতেও ভয় হয় যদি কোথাও লেগে যায়। রেয়ান পিছন থেকে নিচে সরে বলল, বস আবার চলুন। রেয়ানের কথা শোনা মাত্র তাকবীর তড়িঘড়ি করে উঠে গিয়ে আবারও মায়ের কপালের উপর হয়ে পড়ল। শুকনো মাটিতে মুখ গুজে এক নিঃশ্বাসে আওড়াতে থাকলো, তুমি চলে যাও রেয়ান। আজকে আমি আর আমার এলোকেশি একসাথে মামুনির সাথে ঘুমাবো। বোন, আজ তুই হিংসে করিস না কেমন? হঠাৎ তাকবীরের চোখের সামনে ভেসে উঠল এলিজাবেথের হাসি মাখা মুখ। মিষ্টি হেসে তার দিকে তাকিয়ে আছে। তাকবীরও হাসলো, হাত রাখলো এলিজাবেথের মাথায়, তবে হাতটা গিয়ে পড়লো মাটিতে। তাকবীর নিঃশব্দে বলে উঠল, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায়। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুজিয়া জড়াই ধরি। চোখ মিলিয়ে দেখি আমি সে তো বুকে নাই। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল, তবে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। কারণ তার সাথে এখন তার মা আর তার প্রিয়ের থেকেও প্রিয় এলোকেশি আছে। তার আরও কিছু চাওয়ার নেই। তাকবীর স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত, যার ফলে তার মাঝে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, নানা ধরনের ভ্রম এবং চিন্তার অস্বাভাবিক প্রবণতা দেখা যায়। অডিও ও ভিজুয়াল হ্যালুসিনেশনে তাকবীরের মাঝে এমন এক কল্পনা সৃষ্টি করে যেখানে সে নিজেকে সুখী আর নিরাপদ মনে করে। ডিপ্রেশনের গভীর কষ্ট ওকে আরও একাকী করে তোলে এবং এভাবেই সে তার কল্পনায় আশ্রয় খুঁজে পায়। রেয়ান ফুস করে নিঃশ্বাস ফেলে চলে গেল। তার আচরণ থেকে স্পষ্ট ছিল যে সে এসবের সাথে অভ্যস্ত হয়ে গেছে। রেয়ান জানে তাকবীরের ভেতরে লুকানো এই মানসিক যন্ত্রণা অনেক সময় তাকে বিপথে নিয়ে যায়। তবে রেয়ান কিছুই বলার বা করার সাহস পায় না। এমন এক দুর্দশার মাঝে তাকবীরের কল্পনা তার একমাত্র আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়, যেখানে অন্তত তাকবীর কিছুক্ষণের জন্য শান্তি পায়। পাকানো কালো বেড়ার খেরাটোপে দাঁড়িয়ে আছে প্রাচীন সেই ফার্ম হাউসটা, যেন সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া কোনো নিঃসঙ্গ স্বপ্ন। চারপাশে শুধু অগণিত সবুজের সমারোহ, বুনো লতাপাতা আর গহীন গাছগাছালির জঙ্গল। বান্দরবনের গভীর অরণ্য জেগে থাকা এক বাড়ির এখন মানবশূন্য। একসময় কোলাহল এখন নিস্তব্ধতায় মিশে গেছে। চিজি পোকা আর বাতাসের মৃদু শব্দ ছাড়া আর কোনো প্রাণের সাড়া নেই। ফার্ম হাউসটি সম্পূর্ণ সবুজে মোড়া শান্তিপূর্ণ এক আঙ্গিনা। ছোট পাথরের পথ, দুপাশে সাজানো বাহারি রঙের ফুলের টবগুলোতে জীবনের ছোঁয়া এনে দিয়েছে। কাঠের বেঞ্চ আর আরামদায়ক বসার জায়গাগুলো যেন গল্প বলার জন্য অপেক্ষায়। বাতাসে ফুলের মিষ্টি ঘ্রাণ আর পাখিদের কুজন এই নির্বিত্ত আঙ্গিনাকে প্রকৃতির এক শান্ত আশ্রয় বানিয়ে রেখেছে। ঘন অরণ্যের মাঝখানে হারিয়ে থাকা সেই ফার্ম হাউস বহু বছরের পুরনো।
হাতে গোনা কয়েকজনই জানে এর অস্তিত্বের কথা, আর জানবেই বা কিভাবে। গভীর নিষিদ্ধ জঙ্গলের গহীনে গুপ্তভাবে তৈরি হয়েছিল এটি। বাতাসে ভেসে আসা প্রাচীন গল্প বলে আদি যুগে ডাকাতদের আস্তানা ছিল এই বাড়ি। তবে যখন স্থানীয়রা এর খোঁজ পায়, এক অন্ধকার রাতে আগুনে জ্বালিয়ে জীবন্ত পুড়িয়ে দেয় সকল ডাকাতকে। এরপর থেকে শুরু হয় কথিত ভৌতিক ঘটনাগুলো। অশরীরীর আতঙ্কে গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে সত্যিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ভূতের গল্প ছিল এক জাল কাহিনী। একদল ক্ষমতাবান বিত্তশালীর ছলচাতুরি, তারা পরিকল্পিতভাবে এলাকা খালি করিয়ে নিজেদের স্বার্থে জঙ্গল দখল করে নেয়। পরিত্যক্ত ডাকাতদের আস্তানাকে তারা নতুন করে সাজিয়ে গড়ে তোলে একটি সিক্রেট ফার্ম হাউস। এখন এই ফার্ম হাউসের আরেক অন্ধকার ইতিহাসের অংশ। বড় মাফিয়া কিংবা আন্তর্জাতিক অপরাধীদের কুকর্মের স্বর্গ হয়ে উঠেছে এটি। গভীর জঙ্গলের আড়ালে প্রতি বছর ঘটে যায় এমন সব নির্মম কাজ, যার হদিশ বাইরের পৃথিবী কখনোই জানতে পারে না। নিস্তব্ধ সবুজের আড়ালে লুকিয়ে থাকা সেই ফার্ম হাউস এখন পাপ আর পহেলিকার এক ভয়ঙ্কর প্রতীক। বহু বছর পর সেই ভয়ঙ্কর ফার্ম হাউসে অদ্ভুত কিছু পরিবর্তনের ছোঁয়া লাগে। কাঠের কালো বেড়ার মতো বীভৎস খোলা জায়গায় এসব দেখা যায় সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে থাকা একটি ঘোড়া নিপুণভাবে ঘাস খাচ্ছে। এখানে এককাল প্রাণীর কোনো সাড়া পাওয়া না গেলেও মানুষরূপী অনেক প্রাণী যাতায়াত দেখা গিয়েছে। আরও অবাক করা বিষয় হলো বেড়ার ধারে সারি বেঁধে ফুটে থাকা রঙিন ফুলের গাছ, সতেজ পাতা আর কোমল পাপড়িতে ছড়িয়ে আছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো সম্প্রতি লাগানো হয়েছে। কিন্তু কার জন্য? অরণ্যের গভীরে এই নিষিদ্ধ জমিতে কি এখন আবার নতুন কোনো গল্প শুরু হতে চলেছে, নাকি এই সাজসজ্জা আরও কোনো অজানা রহস্যের ইঙ্গিত? ঘন জঙ্গলের ফাঁক গলে ধোঁয়ার মেঘের মতো ছুটে এসে থামলো তাকবীরের JTR 35 সেই অভিশপ্ত ফার্ম হাউসের সামনে। এলিজাবেথকে বাইরে রাখা এখন জীবনের সঙ্গে জুয়া খেলার মতো। তাই এলিজাবেথের নিরাপত্তার জন্য এই ফার্ম হাউসে 1 মাসের জন্য মোটা অঙ্কের বিনিময়ে ভাড়া নিতে বাধ্য হয়েছে তাকবীর। এর ভিতর পাসপোর্ট প্রস্তুত হলেই এলিজাবেথকে রাশিয়া পাঠিয়ে দিবে। এটাই আপাতত পরিকল্পনা। তাকবীর গাড়ি থেকে নামতেই এক বয়স্ক লোক দৌড়ে এলো। এই লোকটি এখানকার কেয়ারটেকার। এলিজাবেথের দেখভাল করার দায়িত্ব তার উপর ধার্য করা হয়েছে। তাকবীর তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নিল চারপাশে। তবে যা দেখলো তাতে খানিকটা বিস্মিত হলো। তাকবীর আরও আগে থেকেই এলিজাবেথের নিরাপত্তার ব্যাপারে সংকীর্ণ ছিল। তাই অনেক আগেই এই জায়গার সন্ধান নেয় এবং কিছুদিন আগে এসে একবার দেখেও গিয়েছে। আগে জায়গাটা ছিল শূন্য, পরিত্যক্ত এক ঘন কালো রহস্যের মতো। কিন্তু এখন রঙিন ফুলের শাড়ি, সাজানো গোছানো পরিবেশ। তাকবীর খানিকটা বিস্মিত হলেও সেই ভাবনায় মাথা ঘামালো না। তার মনে এখন একটা চিন্তা ব্যস্ত, এলিজাবেথকে নিরাপদ রাখা আর দ্রুত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। রেয়ান আর তাকবীর ধীরে ধীরে হুইলচেয়ারে থাকা এলিজাবেথকে গাড়ি থেকে নামালো। শরীরের বিভিন্ন জায়গায় মোটা ব্যান্ডেজ মোড়ানো। এলিজাবেথের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। উজ্জ্বল মুখটি এখন ফ্যাকাশে। সেদিন গাছের ঢাল ভেঙে পড়ায় গুরুতর আঘাত পেয়েছে তার পা। ডাক্তারের নির্দেশ অনুযায়ী কয়েকদিন তাকে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। তবে সৃষ্টিকর্তার কৃপায় এত বড় অ্যাক্সিডেন্টেও এলিজাবেথের বড় কোনো ক্ষতি হয়নি। আঘাত গুরুতর হলেও দ্রুত সেরে উঠবে বলে আশা করা যাচ্ছে। এলিজাবেথ চারপাশে কৌতূহলী চোখে তাকাচ্ছে। গভীর জঙ্গলের মাঝে এই অচেনা রহস্যময় জায়গা ওকে মুগ্ধ এবং বিভ্রান্ত দুটোই করছে। তাকবীর পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে এক ধরনের দৃঢ় সংকল্প। ভিতরে সে এলোমেলো হলেও কিছুই করার নেই এই মুহূর্তে। সময় এবং পরিস্থিতি দুটোই তার বিরুদ্ধে। এলোকেশি পাখি, কিছুদিন কষ্ট করে এখানে মানিয়ে নাও প্লিজ। খুব শীঘ্রই তোমাকে এখান থেকে নিয়ে যাব। এলিজাবেথ ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, আমি এই জঙ্গলের মাঝে কিভাবে থাকবো ভালো মানুষ? খুব ভয় করছে আমার। ভয় পাওয়ার কিছু নেই, এটা মাত্র কয়েকদিনের ব্যাপার।
দেখো ওখানে রামুদা আছেন, উনি তোমার দেখাশোনা করবেন। পাশে দাঁড়ানো বয়স্ক লোকটার দিকে ইশারা করলো তাকবীর। এলিজাবেথ তাকাতে লোকটা হেসে উঠলে এলিজাবেথের চোখে ভয় আরো বাড়ল। কিন্তু ওরা যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে? আমার কিছু হবে না, আমার এখনো অনেক কাজ বাকি আছে, তুমি ভয় পেও না। এলিজাবেথের কণ্ঠ কাঁপলো। আপনি আমার জন্য এত কিছু করছেন, যদি আমার জন্য আপনার কোনো বিপদ হয় আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। ওরা কারা ভালো মানুষ, কেন বারবার আমাকে মারতে চাইছে? তাকবীর হাঁটু মুড়ে এলিজাবেথের সামনে বসলো। ওরা যেই হোক তোমাকে আর কেউ ছুতে পারবে না। এক মুহূর্ত থেমে বলল, একটা কথা দেবে এলোকেশি? কি কথা? যাই হোক আমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না, সবসময় এভাবে বিশ্বাস করবে। এলিজাবেথ ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। আপনি বিশ্বাসের যে জায়গায় আছেন সেখানে অবিশ্বাসের কোনো স্থান নেই। ওকে বেস্টু। তাকবীর হাসলো, উঠে দাঁড়িয়ে বলল, আমি চাইলেই বারবার এখানে আসতে পারবো না। ওরা আমাকে সবসময় ফলো করে, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে কল করবে আমাকে, ওকে? আর এখানে তুমি পুরোপুরি সুরক্ষিত। এলিজাবেথ মাথা নাড়ালো, জড়তা মেশানো গলায় বলল, আমার ফোনটা? তাকবীর হেসে বলল, তোমার কি সত্যি ওই ফোনটাই লাগবে? নতুন একটা পাঠিয়ে দেই, আসলে এটা অনেক জায়গায় ফেটে গিয়েছে। নতুন ফোন লাগবে না, এটাতেই হবে। এলিজাবেথ মৃদুস্বরে বলল। তাকবীর সাবলীলভাবে পাঞ্জাবির পকেট থেকে ভাঙা ফোনটা বের করে এলিজাবেথের হাতে দিল। এলিজাবেথ নীরবে ফোনটা নিয়ে নিল হাতে। তাকবীরের চোখে প্রতিজ্ঞার দীপ্তি ফুটে উঠল। আশ্বস্ত গলায় বলল, ভয় পেও না এলোকেশি, খুব শীঘ্রই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। এলিজাবেথের ভিতরে ভয় থাকলেও তাকবীরের সামনে শক্ত থাকার চেষ্টা করলো। এক চিলতে হাসি দিয়ে মাথা নাড়ালো। তাকবীরের ইশারায় রামুদা এলিজাবেথের হুইলচেয়ারে হাতল ধরে ওকে ভিতরে নিয়ে যেতে লাগলো। এলিজাবেথ ঘাড় ঘুরিয়ে তাকালো, তাকবীরের হালকা মাথা নাড়িয়ে হাসলো। অথচ ভেতরে ভেতরে তাকবীর নিজেও ভঙ্গুর। এলিজাবেথকে ভিতরে নিয়ে যেতে রিয়ান পাশে এসে দাঁড়ালো। আপনি তো সবসময় ম্যামের ভালোবাসা চাইতেন, আর এখন নিজে দূরে ঠেলে দিচ্ছেন। এভাবে সময়গুলো আরো হাতছাড়া হচ্ছে না? তাকবীর শূন্য জায়গায় দৃষ্টি স্থির রেখে বলল, যোগাযোগের অভাবে ভালোবাসা হারায় না, বরং তা দূরত্বের দহনে পুড়ে আরো গাঢ় হয়ে ওঠে। কয়েক মুহূর্ত চুপ থেকে হঠাৎ চোখের আগুনের ঝলক দেখা গেল। চাপা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, কোম্পানির লোকেরা এখন আমার দুর্বলতা জেনে গেছে। এই মুহূর্তে ও আমার কাছে সেফ না, তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমায়। সবগুলোর রক্ত নিয়ে আমি গোসল করব। র্যান একটু থেমে বলল, একটা কথা বলি বস? আপনি তো সত্যিকারের অর্থে ম্যামের বিশ্বাসের যোগ্য না। তে তো হলো এটিই বাস্তবতা। তাই হয়তো সৃষ্টিকর্তা ম্যামের মনে আপনার জন্য ভালোবাসার ফুল ফুটায়নি, কারণ তিনি জানেন এর শেষ পরিণতি কি হতে চলছে। হঠাৎই তাকবীরের চোখের আগুন মুহূর্তে বর্ষণে নেমে এলো। খাদযুক্ত কণ্ঠে বলল, সেজন্যই তো এত বড় সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু দেখো, আমি সবকিছু ছেড়ে দিলেও সবকিছু আমাকে ছাড়ছে না রিয়ান। রিয়ান নিচু সুরে বলল, পাপ যখন খুব বেশি হয়ে যায় তখন আমরা পাপ ছাড়তে চাইলেও পাপ আমাদের ছাড়ে না। যেমন আমাকে দেখুন না, এতটাই পাপী হয়ে গেছি যে নিজের ভাইকে মারতেও একবার হাত কাঁপেনি। টাকার লোভে আমি আজ অন্ধ। তাকবীর হেসে বলল, তুমি আর আমি একই মাটির তৈরি। তবে জানো আমাদের মধ্যে পার্থক্য কি? রিয়ান ভ্রুকুচকে তাকাতেই তাকবীর বলল, তুমি টাকার পাগল আর আমি ভালোবাসার কাঙ্গাল। অতঃপর তাকবীর গভীর দৃষ্টিতে রিয়ানের দিকে তাকিয়ে বলল, প্রেমে পড়ার পর বুঝলাম আমি আসলে কতটা বেহাইয়া। রিয়ান নীরবে সম্মতি জানালো। হঠাৎ তাকবীর তড়িঘড়ি করে গাড়িতে উঠতে উঠতে বলল, জলদি চলো, আমার গোসলের সময় হয়ে গেছে। ঘন অরণ্যের অন্তহীন সবুজ ভেদ করে দূর আকাশে ছুঁই ছুঁই এক নিঃসঙ্গ টাওয়ার। শীর্ষে দাঁড়িয়ে 3 দৈত্যকর পুরুষ, পাহাড়ের মতো অবিচল তারা। নিচে তাকবীরের গাড়ি ফার্ম হাউস পেরিয়ে মিলিয়ে যেতেই নীল চোখ থেকে দূরবীন নামিয়ে নিল মাঝখানে দাঁড়ানো বলিষ্ঠ এক কায়া। দুপাশে তার 2 সুরক্ষাকর্মী। টিচারের সুচারু দৃষ্টি প্রথমবারের মতো ভাঙল।
ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। ইউ আর ফাকিং ওয়েলকাম রেড। নো ওয়ান ইজ এনাফ ফর ইউর এক্সপেক্ট মি। নাও ইউ আর কন্ট্রোল বাই মাই প্যারাসাইট মাই ফাকিং ডার্ক রেড। সে চিরচেনা ভারী স্বরে শব্দগুলো উচ্চারণ করে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল রিচার্ড। পিছন পিছন নেমে এলো তার অবিচল রক্ষা কবচ ন্যাসো ও লুকাস। তাকবীর যদি হয় স্থলের নির্ভীক শিকারী, তবে রিচার্ড গভীর জলের নিঃশব্দ হস্তারক। তাকবীর যতই সাবধান হোক না কেন, তার প্রতিটি পদক্ষেপ রিচার্ডের আগে থেকে জানা হয়ে যায়। বরাবরের মতো আবারও তাকবীরের আগে ফার্ম হাউসটি বুক করে রেখেছিল রিচার্ড। এলিজাবেথের আগমন জানান দিতে চারিপাশে ফুল গাছে ভরে তুলেছিল রিচার্ড। দূরে থাকতে চেয়েও তাকবীর পা আবারও পড়ল রিচার্ডের জালে। হ্যাঁ, এটাই রিচার্ড কায়নাত, দ্য ক্রাইম লর্ড অ্যান্ড গ্যাংস্টার বস হিসেবে শিকারী। বরাবরের মতোই ন্যাসো গিয়ে বসলো ড্রাইভিং সিটে, লুকাস পাশে। রিচার্ড পেছনে প্যাসেঞ্জার সিটে বসে ইতিমধ্যে ফার্ম হাউসের সব খবরাখবর নিয়ে ফেলেছে। ন্যাসো ড্রাইভ করতে করতে ফ্রন্ট মিররে দিয়ে কিছুক্ষণ রিচার্ডের দিকে চেয়ে রইল। কিছু বলতে চাইছে, তবে দ্বিধা কাটছে না। ওয়ান্না সে সামথিং। রিচার্ডের গম্ভীর স্বরে ভড়কে গেল ন্যাসো, অথচ রিচার্ডের দৃষ্টি তখনও ল্যাপটপে নিবদ্ধ। ন্যাসো আর পিছপা হলো না, সরাসরি বলে উঠল, বলছিলাম ম্যাম, এই ভয়ঙ্কর জঙ্গলে একা থাকবে কিভাবে? সবেমাত্র একটা ট্রমা থেকে বের হলো, একা থাকলে তো আরও ভেঙে পড়বে। রিচার্ডের ভাবলেশীন জবাব, ভেঙে পড়ার কিছু নেই, প্রত্যেকের একা বাঁচতে শেখা উচিত, তাহলে কারোর ভাঙার ক্ষমতা থাকবে না। পাশ থেকে লুকাস বলল, এটা কি আদৌ সম্ভব? রিচার্ডের ঠান্ডা কণ্ঠে কাট উত্তর এলো, কেন না? আমার জীবনের 14টা বছর আমি একা কাটিয়েছি বদ্ধ করে, হিংস্র জন্তু আর অস্ত্রের মাঝে। বালিশের জায়গায় মাথার নিচে ছিল বন্যপ্রাণীদের মৃত লাশ, আর প্রতিটি নিঃশ্বাসে শ্বাসরুদ্ধ করা মৃত্যুর গন্ধ। রক্তের গন্ধে মেতে উঠতে উঠতে এখন আর আমার নাকে কোনো মিষ্টি সুবাস পৌঁছায় না। খিদের তাড়নায় কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেয়েছি, জানতাম যে কোনো মুহূর্তে আমার শরীরের উপর ছড়ানো হতে পারে সেই রক্তের ধারা। আমিও তো সেই রক্ত মাংসের মানুষ ছিলাম, যার দয়া বা সহানুভূতির কোনো প্রয়োজন ছিল না। স্তব্ধ হয়ে গেল লুকাস ও ন্যাসো। কিছু মুহূর্ত ধরে গাড়ির ভেতর পিনপতন নীরবতা বজায় রইল। অবশেষে লুকাস হালকা গলায় প্রশ্ন করল, বস, এতটাই ভয়ঙ্কর ছিল আপনার অতীত? রিচার্ডের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন এলো না, একদম পাহাড়ের মতো নিঃশব্দ। ঠান্ডা কণ্ঠে বলল, এটাই ছিল আমার জীবনের বাস্তবতা। ন্যাসো আর লুকাসের কাছে রিচার্ডের অতীত ছিল এক গোলকধাঁধা, এক রহস্যময় অতীত, যা জানার খুব কৌতূহল ছিল তাদের। তবে আজ আর সাহস হয়নি সে ভয়ঙ্কর অতীতের খোঁজ নিতে। ন্যাসো নিচু গলায় বলল, বস, আপনি কাঁদেননি কখনো? রিচার্ডের মুখাবে কোনো চিত্তবিনোদন বা অনুভূতির চিহ্ন নেই, শুধু শান্ত কণ্ঠে বলল, না, আমি কাঁদিনি, আর কাঁদবো না কখনো। কারণ কাঁদলে আমার ভিতরের এই যন্ত্রণাগুলো বেরিয়ে আসবে, এগুলো খুব প্রয়োজন। এই যন্ত্রণাগুলো আমার ভিতর চিরে চিরে আমাকে নরখাতকে পরিণত করবে। সৃষ্টিকর্তার প্রতি কোনো অভিযোগ আছে? হ্যাঁ, অনেক আছে, বললে শেষ করা যাবে না। আমরা তার গোলাম, আর গোলামদের নাফরমানির প্রতি পদে পদে। তাই আমি মুখ খুলতে চাই না। যদি মুখ থেকে অরচিত কিছু বেরিয়ে যায়, শুধু এতটুকু বলতে পারি, হয়তো আমার জীবনটা আর 4-5টা জীবনের মতো স্বাভাবিক হতে পারত। রিচার্ডের আজ এক ভিন্ন রূপে প্রকাশিত। এই প্রথমবার নিজের সম্পর্কে বলতে শুরু করেছে। আগুনের মতো কথার বর্জন ঘটালো সমস্ত অভ্যন্তরীণ যন্ত্রণা। চোখে জ্বলছে এক অদম্য ক্রোধের অগ্নি। হাতের ল্যাপটপটা শক্ত করে চেপে ধরে কঠিন গলায় বলতে থাকলো, আমি অন্ধকারের বন্ধ দুয়ার, পড়তে পড়তে সব কিছু ছাই হয়ে গিয়েছে আমার ভিতর। আমার স্পর্শে যে আসবে সেই ভস্ম হয়ে যাবে, আর কিছুই থাকবে না। 8 বছর সুখী ছিলাম,
তারপর 23 বছর ধরে আমি হাসি না। আমার বক্ষে একটা ক্ষত ছাড়া কিছু প্রাপ্তি নেই। আমি শুধু এক নীরব চিৎকার, যা কেউ শুনে না। রিচার্ডের কথায় লুকাস আর নেসো অভ্যন্তর ভিজে গেল। তাদের নীরবতায় হতচেতন হয়ে ফিরে তাকালো রিচার্ড। যখনই বুঝতে পারল তার কঠিন অবয়বে কিছুটা বিধ্বস্ততার ছাপ ফুটে উঠেছে, তখনই দ্রুত কথার সুর পাল্টে ফেলল। সম্পূর্ণ জঙ্গল ঘেরাও করে ফেলা হোক। আমার অনুমতি ছাড়া যেন একটা পিঁপড়েও ঢুকতে না পারে। প্রতিটি কোণে কোণে আমি গার্ড চাই, তবে তাদের দৃষ্টি যেন এই বাড়ির উপর না আসে। কেটে ভাসিয়ে দেব সবগুলোকে যদি আসে। রিচার্ডের মুখে কড়া নির্দেশ, তার চোখে দৃষ্টির আগুন চিরকালীন শাসনের মতো। সামনে দুজনের গরম নিঃশ্বাস পড়ল। একটা মানুষ কতটা কঠোর আর রহস্যময় হলে মুহূর্তেই নিজের রূপ পাল্টে ফেলতে পারে। রিচার্ড যেন তাদের কাছে এক শীতল আগুন, যার ভেতর অদৃশ্য ঝড় বয়ে যায়। এলিজাবেথ ম্যাম আজ থেকে এখানে একা থাকবে। এখন কি আপনার জন্য ছোটখাটো একটা কুঁড়েঘর বানিয়ে দেব নাকি জঙ্গলে? রিচার্ডের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হিংস্রতার সাথে ছাপিয়ে পড়ল লুকাসের উপর। তুমি এইমাত্র কি বললে? সাহস তো কম না তোমার? ভড়কে গেল লুকাস। নেসো হতভম্ব। লুকাস আমতা আমতা করে বলল, আপনি তো বললেন ম্যাম বলতে। রিচার্ড গর্জে উঠল আবারও। ম্যামের আগে কি বলেছিস? লুকাস শুষ্ক গলায় বলল, এলিজাবেথ ম্যাম। ইউ বাস্টার্ড! এলিজাবেথ কি তোর শালার বউ নাকি? আজ থেকে কোনো ম্যাম না, খালাম্মা ডাকবে। ডিরেক্ট খালাম্মা ডাকবে ওই আল্লাহর বান্দিকে। এসব ম্যাম টেমেও ঝামেলা লেগে যায় অনেক সময়। লুকাস থতমত খেয়ে গেল। নেসো ঠুট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো। রিচার্ড রাগে আগুন ফুঁসছে। লুকাস তাও মিয়ে গিয়ে নিভু স্বরে বলল, বসের বউ খালাম্মা হয় কিভাবে? রিচার্ডের তাৎক্ষণিক জবাব, বানালেই হয়। এই শালি আমি বাদে দুনিয়ার সবার বোন আর খালাম্মা। এবার নেসো মুখ খুলল। ঠুট কামড়ে মিটিমিটি হাসতে হাসতে বলল, বস, এই একটা মেয়েকে আপনার আর কি কি নামে ডাকা বাকি আছে? বাহিয়া লুকাস। রিচার্ড কিছু বলার আগে ছটফটি উঠে বলল, শালি, বান্দি, খালাম্মা, দান্দাবাজ, রেড, আর কি কি বাকি আছে বস? রিচার্ড নিরুদ্বেগ ভঙ্গিতে সিটে গা এলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আর একটা আছে, চোর। আমার ঘুমচোর, শালি ঘুমচোর। লুকাস হেসে বিটলামি স্বরে বলল, আরেকটা কিন্তু আছে বস। রিচার্ডের কপালে শুষ্ক ভাঁজ পড়ে গেল। উঠে সোজা হয়ে বসে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি? লুকাস দাঁত কেলিয়ে হাসলো, আমাদের মিনিস্টার সমুন্দির বোন। বলে ফিক করে হেসে উঠল। নেসাও হাসিতে তাল দিল। রিচার্ড বাঁকা হেসে আবার সিটে গা এলিয়ে দিল। এই উশৃঙ্খলতার মাঝেও নিজের ধৈর্যকে আঁকড়ে ধরে রাখছে সে। একমাত্র আমার বসকে দেখলাম, যে নিজের বউকে অন্যের বউ বলে চালিয়ে দিয়েছে এতদিন, শুধুমাত্র বউয়ের সেফটির জন্য। লুকাসের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নেসো লুকাসের পেটে গুঁতা মারল। চাপা সরে বলল, তোমার এই বেশি চলা জবানের জন্যই একদিন তুমি মরবে বসের হাতে। লুকাস ব্যথায় নাকমুখ কুচকে পেটে হাত বোলাতে বোলাতে বলল, আমার কি দোষ? আমি কথা পেটের ভিতর রাখতে পারি না, পেটে ছুটাছুটি করে। একটা মানুষ কতটা চাপা আর রহস্যময় হলে 24 ঘন্টা তার সঙ্গে থেকেও আমরা তার কোনো পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারি না। হ্যাঁ, রিচার্ড কায়নাত রহস্যে ঘেরা এক বন্ধ ঘর। আমার প্রতিটি পদক্ষেপে রয়েছে না বলা এখতিয়ার, যত্ন। এতদিন আমার কাছে রাখাটা বিপজ্জনক বলে দূরে সরিয়ে রেখেছিলাম। দূরে রাখতেও নিজের ছায়া তোলে রেখে এসেছি। এখন সেই জায়গাটাও বিপদ, তাই তো ছলনায় সেখান থেকেও সরিয়ে দিলাম। এবার শুধু কাছে আসার সময়। লুকাস নিবু স্বরে ফিসফিসিয়ে বললেও রিচার্ডের কানে পৌঁছে যায়। রিচার্ডের ভারী স্বরে চমকে যায় দুজনেই। লুকাস জিভ কেটে খাপটি মেরে বসে রইল। নেসো ভারী গলায় শুধালো, মানে? রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। রহস্যময় হাসি দিয়ে বলল, এখান থেকেই রচিত হবে হৃদ আর এলির হৃদস্পর্শী প্রেমের অমর অধ্যায়। আর অপেক্ষা কেন? আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের স্ত্রীকে কাছে এনে রাখার।
ভুলে যেও না নেসো, কাদের কিন্তু এখনো ধরা পড়েনি। ওকে নিয়ে আমি এক বিন্দু পরিমাণ রিস্ক নিতে চাই না। আপনার কি মনে হয় ম্যাম এত সহজে আপনার কাছে আসবে? আপনি যা করছেন সেটা পাপ, আর এসব কিছু কোনো মেয়ে সহজেই মেনে নিতে পারবে না। নেসোর কথায় রিচার্ডের ভিতর কোনো অনুশোচনার স্রোত গড়ে ওঠার বদলে মস্তিষ্কে পৈশাচিক হিংস্রতা নাড়া দিয়ে উঠল, আর চোখে ক্ষোভের আগুন জ্বলে উঠল। উইন্ডোতে থাবা মেরে চিৎকার করে বলল, কোনো ভুল করিনি আমি। যা করেছি ইচ্ছাকৃতভাবে করেছি, ঘৃণা থেকে করেছি। আমার ভিতর কোনো অনুশোচনা নেই। এতে এর পরিণতি যা হবে হবে। আমি এমনিতেই পাপের সাগরে ডুবে আছি। মৃত্যুকে ভয় পাই না, রিচার্ড কায়নাত। কিন্তু বস, এই বিষয়ে আর একটা কথাও হবে না। রিচার্ডের ধমক খেয়ে নেসো চুপ হয়ে গেল। রিচার্ডের কপালের শিরাগুলো টকবগিয়ে উঠেছে। রাতের গভীরতর নীরবতার গর্জনিত কণ্ঠে বলল রিচার্ড, ওই ট্রাক ড্রাইভার আর শুয়োরের বাচ্চাগুলোকে পাওয়া গেছে? লুকাসের চিরায়ত গম্ভীর গলায় বলল, ট্রাক ড্রাইভার ইতিমধ্যে স্বর্গে চলে গেছে, আর অ্যাক্সিডেন্টের পিছনে যারা ছিল তাদের এখনো পাওয়া যায়নি। সম্ভবত মিনিস্টার তুলে নিয়ে গেছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তেমনি তার মরার পাখনা গজিয়েছে। রিচার্ডের শেষের কথাগুলো বুঝল না নেসো, লুকাস কেউই। তারা এখনো তেমনভাবে পরিচিত না বাংলাদেশের আঞ্চলিক ভাষার সাথে। বিপরীতে কোনো প্রশ্নও করলো না, নীরবে গাড়ি চালাতে থাকলো আঁকাবাঁকা পথ ধরে। আচ্ছা, একটা মানুষকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কখন একেবারে ক্ষীণ হয়ে যায়? যখন সে নিজে থেকে লুকিয়ে থাকে, নাকি তাকে লুকিয়ে রাখা হয়? রিচার্ড খুবই ভাবুক ভঙ্গিতে কথাগুলো বলল। লুকাস এত পেঁচানো কথা বুঝতে পারছে না। নেসো চতুর স্বভাবের, সেই গুরুগম্ভীর গলায় উত্তর দিল, যে হারিয়ে যেতে চায় তাকে কখনো খুঁজে পাওয়া যায় না। অ্যালিসা ম্যাম বেঁচে আছেন আর বাংলাদেশি আছে। অ্যালিসাকে? রিচার্ডের চাপা হুঁশিয়ারি স্বরে বলল। রেসপেক্টেড নেসো শাশুড়ি হয়। নেসো মুচকি হাসল। আপনি এটা কিভাবে জানলেন? আমি অনেক কিছুই জানি, তবুও অনেক কিছু জানি না। এখনো আসল সত্যের কাছে পৌঁছাতে পারিনি। হয়তো এজন্য একটু পিছু টান। যদি আমার এক পা এগোনো তার ক্ষতি করে, তবে আমি দায়ী। একবার সত্যের মুখোমুখি হই, তখন আসল খেলা শুরু হবে। এখন খেলাটা সুয়ার টিমই খেলুক। বলেই রিচার্ড বক্রহাসি দিল। ঠোঁটের কোণে রহস্যময় ছায়া জমে উঠেছে। নেসো একটু বিচলিত হলো না। তার রিচার্ডের উপর অটুট বিশ্বাস রয়েছে। রিচার্ড কায়নাত একবার কোনো কিছুতে হাত দিলে তা হাসিল করে ছাড়ে। নেসো ইউটার্ন নিতে নিতে মজা করে বলল, এটা কি ম্যামকে খুশি করার জন্য? ইজ দিস বউকে শাশুড়ি গিফট করে ক্ষমা চাওয়ার নিনজা টেকনিক? ফাক অফ, অফিসে চলো ফাস্ট। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কী হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।